স্ক্রিন তো দেখা যাচ্ছে কি এখন? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আসলে ফিন। আমরা ফিন সম্পর্কে জানি, আমাদের মাঝখানে কথা প্রসঙ্গে আমরা বলেছিলাম, এবং আমাদের সেশনাল যে কোর্সটা আছে আমি 3206 যেখানে, সেখানে তোমাদের ফিন নিয়ে একটা এক্সপেরিমেন্টও করানো হবে ইনশাল্লাহ। তো আমি এই স্লাইডটা আগে স্টপ করে আমি ফিন সম্পর্কে আগে একটু বলি। আমরা যেহেতু ফিন সম্পর্কে সবার কিছু কিছু আইডিয়া আছে তো নাকি? ফিন কি বলো দেখি একজন। ফারহান। স্যার ফিন হচ্ছে স্যার এক্সটেন্ডেড সারফেস স্যার, আমাদের হিট ট্রান্সফারটা বাড়ানোর জন্য হ্যাঁ, আমরা স্যার মানে কিছু সারফেস অ্যাড করি স্যার, ওগুলো স্যার আমাদের হিট ট্রান্সফার ইনক্রিজ করে। ভেরি গুড। কোথাও দেখেছো? ইয়েস স্যার। হ্যাঁ, বলো স্যার গত সেমিস্টারে স্যার আমরা একটা প্রজেক্ট করেছিলাম রেক্টেঙ্গুলার প্লেট ফিন হিট এক্সচেঞ্জার, ওখানে স্যার আমরা হিট এক্সচেঞ্জার বিল্ড করেছিলাম। আচ্ছা, ভেরি গুড, তাহলে তোমাদের কিছুটা অভিজ্ঞতা আছে। আচ্ছা, বিভিন্ন কুলারে স্যার, ফ্যানের কুলারের মধ্যে থাকে। হ্যাঁ, কুলারে থাকে। সবচেয়ে কমন কোথায় দেখেছো? আর একটু একদম কমন কোথায় দেখেছো? রেডিয়েটর না, হ্যাঁ, বাইকে তোমরা দেখেছো, তো মোটরসাইকেলের তোমরা কমন, এটা আমাদের। এই ফিনের যে অ্যাপ্লিকেশন তোমার ফ্রেন্ড যেটা বললো, ফারহান মনের নাম, যে আমরা হিট ট্রান্সফারটা বাড়াতে পারি। আমরা হিট ট্রান্সফার রেটটা বাড়ানোর জন্যই আমরা আসলে এক্সটেন্ডেড সারফেস দেওয়া হয়, যাতে হিট ট্রান্সফারটা বাড়ে। এটা হচ্ছে সিম্পল কথা আর কি। এখানে আরো অনেক জিনিস অবশ্যই আছে যেগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে। আমি আরেকটা স্ক্রিন দেখাই জাস্ট তোমাদের একটু এক্সপ্লেন করার জন্য জিনিসটা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা একটু বলো সাথে, দেখা যাচ্ছে? আচ্ছা, ফিন থেকে নরমালি আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় হিট সিঙ্ক। আরেকটা, হ্যাঁ, এটার আরেকটা নাম হচ্ছে হিট সিঙ্ক হিসাবেও আমরা রিসার্চে যারা আমরা ইনভলভ বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে যারা আমরা কাজ করে, তারা মোটামুটি এটাকে আরেকটা নামে ডাকে, সেটা হচ্ছে হিট সিঙ্ক বা ফিন অ্যারেও বলা হয়। কারণ ফিন একটা দিয়ে কাজ হয় না, অনেকগুলো ফিন থাকে। ফিন যেহেতু এক্সটেন্ডেড সারফেস, তুমি এই ছবিগুলো যদি একটু দেখো, জাস্ট তোমাকে আইডিয়া দেওয়ার জন্য, আমি অন্য কোনো কিছু না, এগুলো পরীক্ষায় কিছুই আসবে না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য প্রথমে। যেমন এটা মনে করো একটা যে কম্পিউটারের মাদারবোর্ডের সাথে এইখানে এই যে এক্সটেন্ডেড সারফেস গুলো দেওয়া আছে, এখানে যে পরিমাণ হিটটা জেনারেট হবে, এই যখন তোমার ল্যাপটপ বা কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যখন অপারেট করে, রান করে, মানে অপারেশনে থাকে, তখন যে হিটটা জেনারেট করে সেটাকে ডিসিপেট করার জন্য এইরকম এক্সটেন্ডেড সারফেস থাকে। এবার এই এক্সটেন্ডেড সারফেস গুলো এরকম বিভিন্ন শেপে হতে পারে, এগুলো অ্যারে বলা হয়। যেমন একটা লাইন ধরে আছে, আর একটা লাইন ধরে আছে, এগুলো অ্যারে। এখানে আরেকটা দেখতেছো, এই আরেকটা, এখানেও এরকম বিভিন্ন অ্যারে সিস্টেম আছে। সো নিচে আরেকটা ছবি আমি দেখিয়েছি, যেরকম দেখো, মনে করো এই যে এরকম, এগুলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। এরকম ফিন, এই ফিনের এই দেখো এই ধরনের একটা শেপ দেখতেছো, অনেক কমপ্লেক্স শেপ হতে পারে, খুব সিম্পল ফরম্যাটও হতে পারে। তোমরা যারা 3 ওয়ার্ডে কাজ করছো তারা হয়তো অত কমপ্লেক্সে যেতে পারোনি, কিন্তু বিভিন্ন রকমের শেপই হতে পারে। আচ্ছা, এখন জিনিসটা হবে কি, আমরা যখন এরকম ফিন বসাবো, আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে হিটটাকে বের করে দেওয়া। এবং হিটটাকে বের করে দিতে গেলে আমাকে কি করতে হবে, সাপোজ এখানে যেটা করা হয় সেটা হচ্ছে কনভেক্টিভ হিট ট্রান্সফারটাকে এখান থেকে বাতাসে ছেড়ে দেওয়া। তার মানে এখানে হিট যেটা জেনারেট হবে সেটা প্রথমে কন্ডাকশনের মাধ্যমে সারফেসে বা প্লেটে আসবে, ফিনগুলোতে আসবে, তারপরে এই ফিনগুলো থেকে অ্যাটমসফিয়ারে চলে যাবে। তার মানে এখানে কনভেকশন হবে। কন্ডাকশনের মাধ্যমে প্রথমে মেটালে আসবে বা এক্সটেন্ডেড সারফেস আসবে, সেখান থেকে কনভেকশন হবে। এখন এই যে কনভেক্টিভটা হলো, এই কনভেক্টিভটা করার জন্য আবার দুই ধরনের কাজ হতে পারে। একটা হচ্ছে যে আমি কিছুই করলাম না, জাস্ট এখানে ফিনগুলো বসিয়ে দিলাম, কোনোভাবে এখানে হিট আসলো, সেটা ন্যাচারালি চলে গেলো, এটাকে আমরা নর্মাল বা ন্যাচারাল কনভেকশনের মাধ্যমে যাওয়া। হ্যাঁ, ন্যাচারাল কনভেকশনের মাধ্যমে যাওয়া। আরেকটা হতে পারে একটা ফ্যান ইউজ করতে পারি আমি, ফ্যান ইউজ করে বাতাসটাকে এটা ফোর্স করলাম, এই বাতাসটা এই ভিতর দিয়ে গিয়ে এখানে বের হয়ে চলে গেলো বিভিন্নভাবে, তখন এটাকে বলা হয় ফোর্স কনভেকশনের মাধ্যমে। তো যেটা হচ্ছে যে একটা হতে পারে ফ্রি কনভেকশন, যেটা ন্যাচারালি হবে, কোনো এক্সটার্নাল কোনো পাওয়ার সোর্স আমার লাগবে না, ফোর্স লাগবে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আমি এক্সটার্নাল দিলাম, একটা এয়ারের ক্ষেত্রে হয়তো আমি একটা ফ্যান ইউজ করলাম, অনেক সময় ব্লোয়ার ইউজ করা হয়। লিকুইডের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা পাম্প ইউজ করতে পারি ফ্লুইড, লিকুইড ফ্লুইডের জন্য। এই ধরনের বিভিন্ন জিনিস হতে পারে। সো এই হচ্ছে মোটামুটি জেনারেল কনসেপ্ট ফিনের আর কি, ঠিক আছে। এখন আমি এখানে আরেক কিছু দেখাতে চাচ্ছি। এই যে দেখো এখানে ছবিগুলো, এই ছবিগুলো যেটা হচ্ছে রিসেন্ট যদি বলো যে অনেক রিসার্চের টপিকস তোমাদের। এবার আমি যেটা দেখেছি, এবার তোমাদের যারা সিনিয়র ভাইরা 4-2 যারা পাস করে যাচ্ছে, তাদেরও একটা গ্রুপ বা দুটো গ্রুপ হতে পারে, এক গ্রুপের আমি ছিলাম, দেখেছি সে তারা এই ফিন নিয়ে কাজ করেছে, যেখানে ফিনের মাধ্যমে হিট ট্রান্সফারটা কিভাবে এনহ্যান্স করা যায়। সো জিনিসটা হচ্ছে যে আইডিয়াল জিনিসটা হচ্ছে যে আমরা এখানে একটা কম্প্যাক্ট জিনিস,
একটা এরিয়া আছে, এই মনে করে প্লেট যেটা আমি দেখাচ্ছি, এই প্লেটের মধ্যে হিটটা আসতেছে, এই হিটটাকে ডিসিপেট করতে হবে বাতাসে। আমি করলাম কি এখানে ফিন বসালাম, ফিন বসালে এই ফিনের মাধ্যমে হিটটা, এক্সট্রা যে হিটটা সেটা চলে যাবে। তো সেটা কিভাবে এনহ্যান্স করা যায় তার জন্য বিভিন্ন রকমের কম্বিনেশন হতে পারে, ঠিক আছে। যেমন দেখতেছে এটা হয়তো সেট হতে পারে একটা রেক্টাঙ্গুলার ক্রস সেকশন, এটা কিন্তু একটা রেক্টাঙ্গুলার ক্রস সেকশন না, এটা কনভার্জিং সেকশন, এখানে সার্কুলার আস্তে আস্তে এটা। আবার এখানে দেখবি দেখো স্লটের মতো দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ স্লটের মতো দেওয়া আছে, এখানে যেমন মনে করো ছিদ্রের মতো দেওয়া আছে, ঠিক আছে। পারফোরেশন বলা হয় এটাকে, পারফোরেশনের মাধ্যমে এখানে আলাদাভাবে এক্সট্রা মেকানিজম সেট করা হয় যাতে হিটটা খুব দ্রুত এখান থেকে বের হয়ে যেতে পারে। হ্যাঁ ভর্টেক্স কি হতে হয়, ঠিক আছে। হ্যাঁ হোল, হ্যাঁ পারফোরেশন, হ্যাঁ এটাকে পারফোরেশন বলা হয়। তো এরকম বিভিন্ন, কেউ আবার বাল্ব ইউজ করে, কেউ ডিম্পল ইউজ করে, বিভিন্ন রকমের ডিজাইন হতে পারে, হোয়াট এভার। সেটা মেইন উদ্দেশ্যই হচ্ছে যে কি এখান থেকে যত দ্রুত হিট ট্রান্সফারটাকে বের করে দেওয়া। সেটা হিট ট্রান্সফার বের করার জন্য সেটা অবশ্যই আমাদের কিছু সূত্র থাকবে যে আমরা ক্যালকুলেট করে বলতে পারবো যে হ্যাঁ এখান থেকে হিট ট্রান্সফারটা বেশি পরিমাণে অ্যাম্বিয়েন্টে চলে গেল। তো তার জন্য সেগুলো আলাদা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, কিন্তু ডিজাইন আসপেক্টে তুমি বিভিন্ন ধরনের কনসেপ্টে এই ধরনের শেপ ডিজাইন তুমি করতে পারো, করে তুমি হয়তো দেখতে পারো যে ঠিক আছে আমার হিট ট্রান্সফারটা কতটুকু বাড়লো। এখন কনসেপ্টের মধ্যে আরেকটা ইয়ে আসছে যে আমি এমন ভাবে করলাম, আমি যত ফিন বাড়াবো ইউজুয়াল ইয়ে হিসেবে আমার এখান থেকে হিট ট্রান্সফারটা বাড়বে, কিন্তু আমি কি পর্যন্ত বাড়াতে পারবো, কি পরে, কারণ আমার আবার এখানে একটা এনশিওর করতে হবে যে হিটটা এয়ার যেটা আছে সেটা যেন আবার এখান থেকে পাস করতে পারে, এই মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে যেন পাস করতে। আমি যদি সবগুলো যে ফিন দিয়ে বসাই দিই তাহলে কিন্তু আবার বাতাস আবার ঠিক মতো পাস করবে না, তাহলে সেক্ষেত্রে আমার একটা অপটিমাইজেশনের ব্যাপার আছে, ঠিক আছে, সারফেস এরিয়ার ব্যাপার আছে, ফ্লো রেটের ব্যাপার আছে, ফ্লুইড মেকানিক্সের অনেক ইস্যু এখানে রয়ে গেছে। সো এনিওয়ে এটা তোমাদের 4-1 যদি উঠো তখন হয়তো থিসিসের কারো কারো টপিক্সে হয়তো এটা চলে আসতে পারে, বাট এনিওয়ে এটা হচ্ছে জাস্ট কনসেপ্ট। আমরা এই চ্যাপ্টারটা আজকে এখানে শুরু করব। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের তো আসলে যেহেতু এটা শুধু ডিজাইন আসবে, কিন্তু ফাইনালি তোমাকে যখন কাজ করবে, যদি থিসিস করো, তোমাকে কিন্তু দেখাতে হবে যে কিভাবে আসলে হিট ট্রান্সফারটা হলো বা কতটুকু হলো, ইফিসিয়েন্ট হলো কিনা, বা কম্পেয়ার তোমাকে করতে হবে কিছু অ্যানালাইটিক্যাল অথবা কিছু এক্সপেরিমেন্টাল অথবা কিছু ম্যাথমেটিক্যাল ওয়েতে। তো তার জন্য আমাদের কিছু ইকুয়েশন আমরা দেখবো এবং সাথে কিছু অঙ্ক করবো, ঠিক আছে, কথা এতটুকু ঠিক আছে। সো আমরা এখন আমাদের যে ইয়েটা লেকচার শিট সেটা এখানে আমি যাচ্ছি। তা আমরা এখানে প্রথমে যে টপিকসটা দিয়ে শুরু করবো আজকে ফিনের রিলেটেডই, কিন্তু আমরা টপিকসটার নামটা এখানে হচ্ছে হিট কন্ডাকশন ইকুয়েশন ইন এ লার্জ প্লেন ওয়াল। লার্জ প্লেন ওয়ালের মধ্যে দিয়ে কিভাবে হিট কন্ডাকশন হয় তার একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করবো, এবং তার উপরে বেসিস করে বাকি ফিনের অ্যাপ্লিকেশন গুলো বা ইকুয়েশন গুলো চলে আসবে। প্রথমে যে হচ্ছে এটা আমরা একটা থিকনেসের একটা থিকনেসের একটা প্লেট বা ওয়াল নিচ্ছি, ঠিক আছে। তার এই যে ওয়ালটা বা যা তার ম্যাটেরিয়াল যদি হয় তার সে ওয়ালের ডেন্সিটি হচ্ছে রো, যে ম্যাটেরিয়ালটা আছে তার স্পেসিফিক হিট হচ্ছে সি, এবং যে হিটটা পাস করবে পারপেন্ডিকুলারলি তার এরিয়া হচ্ছে এ, বা নর্মাল টু দা ওয়াল আর কি, যেটা এ। সো এই যে দেখতেছো এই জিনিসটা হচ্ছে আমার ওয়াল, তার মধ্যে এই একটা জিনিসটা আছে সেটা হচ্ছে আমার একটা ওয়াল ছিল, যার থিকনেস হচ্ছে তোমার এক্স। তার সাথে আমি ডেল্টা এক্স পরিমাণে আমি একটা লেয়ার চিন্তা করছি যেটা মধ্য দিয়ে হিটটা ফ্লো করবে। সো এটা যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে ডেল্টা এক্স। সো টোটাল লেন্থ এখানে আমরা এখানে একটা নতুন জিনিস আমরা আজকে অ্যাড করবো, সেটা হচ্ছে জি ডট জি বড় হাতের জি। এটা আমরা বোঝাচ্ছি যে এখানে হিট জেনারেশন হচ্ছে, তার মানে এই মেটালটার মধ্য দিয়েই, হ্যাঁ মেটালটার মধ্য দিয়ে এখানে হিট জেনারেট হবে। তার মানে এখানে কিছু ইন্টারনালি হিট জেনারেট হবে যেটা পাস করবে কন্ডাকশনের মাধ্যমে, সেটাকে আমরা বলছি জি ডট। এখন আমরা যদি এনার্জি ব্যালেন্স ইকুয়েশন ইউজ করি, যে আমরা কি পরিমাণ এনার্জি হলো আর কি পরিমাণ বের হয়ে গেলো তার একটা যদি ব্যালেন্স করার চেষ্টা করি, তাহলে এনার্জি ব্যালেন্স অন দিস থিন এলিমেন্ট ডিউরিং এ স্মল টাইম, মানে খুব অল্প সময়ের ব্যবধানে আমরা যদি হিসাব করতে যাই, যেটা হচ্ছে ডেল্টা টি পরিমাণ সময়, তখন আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে রেট অফ হিট কন্ডাকশন অ্যাট এক্স, তার এক্স এ যে পরিমাণ হিট কন্ডাকশন হলো মাইনাস রেট অফ হিট কন্ডাকশন অ্যাট এক্স প্লাস ডেল এক্স, এক্স প্লাস ডেল এক্স এ যে পরিমাণ হিট কন্ডাকশন হলো, এই দুটোর বিয়োগফল, তার মানে এখানে হিট কন্ডাক্টিভ হিট ট্রান্সফার, তার সাথে প্লাস যে পরিমাণ হিট জেনারেশন হবে, রেট অফ হিট জেনারেশন ইনসাইড দ্য এলিমেন্ট, এলিমেন্টের মধ্য থেকে যে পরিমাণ হিটটা জেনারেট হতে পারে যদি হয়ে থাকে তাহলে তার পরিমাণ। তাহলে একটা হচ্ছে কন্ডাকশনের কি পরিমাণ হলো, একটা হচ্ছে এক্স পর্যন্ত যেটুকু ছিল, আর ডেল্টা এক্স পরিমাণ, এই দুটোর বিয়োগফলটা হচ্ছে কন্ডাক্টিভ হিট ট্রান্সফার বিটুইন দিস টু লেয়ার্স বা সেগমেন্ট। আর আরেকটা হচ্ছে এর মধ্য দিয়ে যে পরিমাণ হিট জেনারেশন, এই টোটাল জিনিসটাই হবে কি এই এনার্জিটা এখানে স্টোর হবে।
এই এনার্জিটা এখানে স্টোর হবে। সো রেট অফ চেঞ্জ অফ এনার্জি কন্টেন্ট অফ দ্য এলিমেন্ট। বুঝিনি? হ্যালো, শোনা যায়নি? আমার কথা শোনা যাচ্ছে? স্যার এক্সট্রা কতটুকু স্যার? এই যে এক্স, এই যে ইকুয়েশনটা যদি আরেকটু রিপিট করতে। আচ্ছা, এই হচ্ছে এই পর্যন্ত ডট ডেল্টা দেখছো, এটা হচ্ছে এক্স। এই এক্স এর পর থেকে আমরা ডেল্টা এক্স চিন্তা করছি, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে আমার এই লেয়ারে এখানে কন্ডাকশন হবে। একটা হিট এই দিক থেকে কন্ডাকশনের মাধ্যমে এইদিকে ডান দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। আর এখানে আবার এটা পাস করে সে যখন যাবে, তার মানে কি, যদি মনে করো কথার কথা, সাপোজ মনে করো 50 জুল হিটটা এই দিক দিয়ে আসলো, আর এখান থেকে সাপোজ মনে করো 20 জুল বের হয়ে চলে গেল, তাহলে 30 জুল এখানে রয়ে গেছে, 30 জুল এখানে রয়ে গেছে। সেটাই বলা হচ্ছে যে কি পরিমাণ হিট ঢুকতেছে সেটা। তার মানে রেট অফ হিট কন্ডাকশন এট এক্স মাইনাস রেট অফ হিট কন্ডাকশন এট এক্স প্লাস ডেল এক্স, এই পরিমাণ হিট প্লাস রেট অফ হিট জেনারেশন ইনসাইড দ্য এলিমেন্ট, এখানে কি পরিমাণ হিট ইন্টারনালি জেনারেট করছে সেটা। এই সবগুলোর যোগফলটা আসলে কি হবে, এখানে কি পরিমাণ এনার্জি স্টোর হলো, কি পরিমাণ এনার্জি এই ইয়েতে স্টোর হলো। সো রেট অফ চেঞ্জ অফ এনার্জি কন্টেন্ট অফ দ্য এলিমেন্ট, ঠিক আছে? এইটা লেয়ারটাতে, হ্যাঁ লেয়ারটাতে কতটুকু হিট, হ্যাঁ হিট কন্টেন্ট করবে আলটিমেটলি। স্যার লেয়ারটা কি ফিন বোঝাচ্ছে এখানে? না না, আমরা এখন ফিনে আসিনি, আমরা এখন ফিন কিছুই বলছি না। আমরা আগে বলছি যে একটা ওয়ালের মধ্যে দিয়ে কিভাবে হিট ট্রান্সফার হচ্ছে সেটা, নট ফিন, নট ফিন। ফিন নিয়ে এখন কোনো কথা নেই, আমরা ফিনে আসবো একটু পরে, ঠিক আছে? ওটা কি স্যার জি এর পরের যে লেয়ারটা ওটা? হ্যাঁ, এই যে হিট জেনারেশন হলো, এই যে এই লেয়ারটা, ঠিক আছে? এই যে এতটুকু কিন্তু ডেল্টা এক্স, এতটুকু কিন্তু ডেল্টা এক্স। সো আমরা এই ডেল্টা এক্স এখান থেকে ঢুকলো, এখান দিয়ে বের হলো, এই এতটুকুর মধ্যে কি পরিমাণ হিটের ব্যাপারটা সেটা ক্যালকুলেট করছি, ঠিক আছে? সো এই এখানে এই কিউ পরিমাণ ঢুকলো, এদিক দিয়ে কিউ এক্স ডেল এক্স পরিমাণ বের হয়ে চলে গেলো, কথা, তাহলে বাকিটুকু এখানে রয়ে যাবে। সেটা কম থাকলে কম, বেশি থাকলে বেশি, এটা তার সাথে এই জি পরিমাণ এটা ইন্টারনালি অ্যাড হচ্ছে। তাহলে টোটালটা হচ্ছে এই যোগফল যেটা হবে সেটা কি এটার ভিতর থাকবে, যেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এনার্জি। তার ভিতরে এনার্জির রেটটা কি পরিমাণ চেঞ্জ হলো সেটা আমরা করবো। আমরা একটু দেখি, এখানে ইকুয়েশন দেখলে আর একটু বোঝা যাবে। আমরা এখানে বলছি প্রথমে কিউ, যেখানে এক্স এর বরাবর আসছে সেটা হচ্ছে কিউ ডট, হ্যাঁ, মানে রেট। এটা এখানে কিউ ডটটা লেখা হয়নি, কিউ ডট, এটা হচ্ছে তোমার রেট। এখানে স্ক্রিন কি দেখা যাচ্ছে ছোট একটু করে? হ্যাঁ, এখানে এটা হচ্ছে কিউ, হ্যাঁ। এরপরে এখানে মাইনাস আমরা বলেছি, এখানে এই পরিমাণ বের হয়ে গেল, তাহলে কিউ এক্স প্লাস ডেল এক্স। তার মধ্যে আমরা বলছি এখানে কিছু ইন্টারনালি জেনারেট করবে, সেটা হচ্ছে জি ডট এলিমেন্ট। এই যে এলিমেন্টের কথা বলা হচ্ছে তার মধ্যে ইন্টারনালি কি পরিমাণ জেনারেট হবে, এই টোটালটার যে যোগফল সেটাই প্লাস টু আমরা বলেছি যে কি পরিমাণ এনার্জি কন্টেন্ট করবে এখন এখানে। সে এনার্জি কি হবে, আগে কি ছিল আর এখন কি আছে, সেই দুটোর বিয়োগফল হচ্ছে ডেল্টা ই ডিভাইড বাই টাইম। টাইমটা কি আমরা বলেছি যে খুব অল্প সময়ের ব্যবধানে এটা হবে, ডেল্টা টি পরিমাণ সময় ইন্টারভ্যালে। এই হচ্ছে তার এই অল্প সময়ের ব্যবধানে এখানে এতটুকু হিট কন্টেন্ট করলো বা হিট মানে এনার্জি কন্টেন্ট করলো, এটাকে আমরা বলছি ইকুয়েশন 1। এখন এখানে আমরা একটু খেয়াল করি কথাটা, এই ডেল্টা ই যেটা এলিমেন্ট লিখেছি সেটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি যে ই টি প্লাস ডেল্টা টি সময় মাইনাস ই টি টাইম, তার মানে যখন শুরু হয়েছিল তখন আর তার কিছুক্ষণ পরে, এই দুটার বিয়োগফলকে বলা হচ্ছে ডেল্টা ই এলিমেন্ট। ই হচ্ছে এনার্জি, এনার্জি মানে হিট এনার্জি যদি হয় তাহলে আমরা এটাকে ই কে বলতে পারি এম এস ডেল থিটা, তোমরা যেটা জানো এম এস ডেল থিটা। আমরা এখানে যেটা বলি হিট ট্রান্সফারে এম সি, সি মানে স্পেসিফিক হিট, আমরা একটু পরে বলেছিলাম স্পেসিফিক হিট অফ দ্য ওয়াল, তাহলে এটাকে আমরা বলতে পারি এম সি ডেল্টা টি। ইকুয়েশন 1টা আরেকবার বলুন। আচ্ছা, ইকুয়েশন 1 আরেকবার খেয়াল করো, এই এলিমেন্টের এই জায়গায় এই ওয়ালে এখানে এই পরিমাণ হিট ঢুকলো, কিউ ঢুকলো, আর এখান থেকে এই কিউ এক্স প্লাস ডেল এক্স এই পরিমাণ সে বের হয়ে চলে গেল। তাহলে এই দুইটার বিয়োগফল কি যেটা হবে সেটা এখানের তার হিসাব, এই লেয়ারের হিসাব। তার সাথে আমরা বলেছি জি পরিমাণ এনার্জি স্টোর হচ্ছে বা জেনারেট করতেছে, সেখানে হিট যদি জেনারেট করে তাহলে সেটা ইকুয়ালস টু আমরা বলছি, তাহলে টোটাল যেটা হবে তার মানে কি এই এলিমেন্টের মধ্যে কি পরিমাণ এনার্জি কন্টেন্ট করতেছে, কখন কন্টেন্ট করতেছে, যখন শুরু হয়েছে তখন আর কিছুক্ষণ পর পর্যন্ত ডেল্টা টি টাইমের মধ্যে কি পরিমাণ এনার্জি কন্টেন্ট করলো সেটা আমরা বলছি ডেল্টা ই এনার্জি। এটা হচ্ছে হিট, এটা হচ্ছে হিট, আর এটা হিট জেনারেশন, এটা হচ্ছে কন্ডাকশনের মাধ্যমে এটা হিট জেনারেট করছে, আর এটা হচ্ছে এনার্জি কন্টেন্ট। মেবি স্যার, হ্যাঁ বলো স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। কথা কি মানে ভয়েস কি মানে ভেঙে ভেঙে আসছে কিছু এরকম? হ্যালো
কথা মেবি আপনার মানে আপনার মাঝখানে কথা বেঁধে আসছে কেটে কেটে এছাড়া আর কোনো আসছে। সমস্যা নেই বলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে একটু নেটওয়ার্ক স্যার নেটওয়ার্কের সমস্যা আছে, আমি একটু একটু দেখি চেঞ্জ করে কিছু নেট ওয়েট করো। স্যার কথাগুলো হ্যাঁ। অনেক আটকে আসতেছে, যার ফলে আমরা অনেকগুলো টার্ম মিস করতেছি। আচ্ছা এখন কি বোঝা যাচ্ছে কিছুটা, আগের থেকে কি বেটার? হ্যালো, কথা কি ক্লিয়ার এখন? হ্যালো, জি স্যার আগের থেকে একটু ক্লিয়ার। আগের থেকে ক্লিয়ার? আচ্ছা জি স্যার আচ্ছা আচ্ছা বলতে থাকেন স্যার যদি সমস্যা জানাতে আচ্ছা আচ্ছা আবার করতেছে কথা। আচ্ছা ঠিক আছে, এখন আশা করি ঠিক আছে নাকি? জি স্যার জি স্যার আগের থেকে একটু ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে আচ্ছা আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্যার মনে হয় স্যার সবারই নেট কানেকশনের সমস্যা স্যার। আচ্ছা ঠিক আছে দেখি চেষ্টা করে আরেকবার। আচ্ছা আমরা যেটা বলছি যে এই যে লেয়ারটা যেটা দেখতেছো তুমি স্ক্রিনে, এখান থেকে এই যে কন্ডাকশনের মাধ্যমে এই পরিমাণ কিউ হিট প্রবেশ করলো, সার্ভারটাই সমস্যা। আচ্ছা ডেল্টা এক্স এর এখান থেকে এই পরিমাণ হিট বের হয়ে গেল কন্ডাকশন, তার মানে যেটার বিয়োগ এই দুটার বিয়োগফল হবে কি, যে বিয়োগফলটা হবে সেটা এখানে জমা থাকবে। আবার আমরা বলছি যে একটা হিট জেনারেশন হতে পারে সেটা হচ্ছে জি ডট, সেটা এই এলিমেন্টটা অবশ্যই জমা থাকবে। তাহলে টোটালটা কি পরিমাণ এনার্জি এখানে স্টোর হলো সেটাকে আমরা বলছি। কথা বোঝা যাচ্ছে না স্যার, একটা ওয়ার্ড বোঝা যায় আর একটা বোঝা যায় না। এখন ক্লিয়ার হচ্ছে না? না হ্যালো ক্লিয়ার? হ্যালো একটা মিনিট ওয়েট করো। আচ্ছা একটা মিনিট ওয়েট করো স্যার, সরি এক মিনিট ওয়েট করো। হয় স্যার সবারই নেট কানেকশন সমস্যা স্যার, নয়তো স্যার কথা বলার সময় স্যার আবার তোমরা একটা মিনিট ওয়েট করো, আমি একটু দেখি অল্টারনেট কিছু চেষ্টা করি। শুধু আপনার না সবারই স্যার সমস্যা হচ্ছে। সবারই এই কথা বলতে সবার কথা অ্যাড করছে মেবি। স্যার সার্ভারের প্রবলেম মনে হয়। ভাই স্যার তো একটা মিনিট ওয়েট করতে বলছে, একটু ওয়েট কর। শোনা যাচ্ছে এবার? হ্যালো জি স্যার সমস্যা থেকে কি বেটার? জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকবার চেষ্টা করি, আমি আবার একটু রিপিট করছি আর কি, ঠিক আছে? আচ্ছা এখানে যেটা আমরা বলছি আবার একটু দেখো, এই যে হিটটা আমরা এই সেগমেন্টের কথা চিন্তা করছি, ছোট যে লেয়ারটা এখানে একটু পরিমাণ থার্মাল কন্ডাক্টিভিটির মাধ্যমে হিটটা ঢুকলো, এখান দিয়ে যেহেতু একটা ডেল্টা এক্স পরিমাণ, এখান থেকে এই কিউ এক্স ডেল এক্স পরিমাণ এখানে হিট বের হয়ে চলে গেল, এটাও কন্ডাকশন এটাও কন্ডাকশন। এই দুজনের যে বিয়োগফল, সেই বিয়োগফলটা অবশ্যই এনার্জির একটা অংশ এই সেগমেন্টের মধ্যে জমা থাকে। এট দ্য সেম টাইম এখানে যেহেতু ইন্টারনালি তোমার এনার্জি আমি জেনারেট করছি বা হচ্ছে, সেটাও এখানে জমা হবে। তাহলে আলটিমেটলি কি পরিমাণ জমা হবে সেটা হচ্ছে এই দুটার বিয়োগফল প্লাস এটা। সেটাকে আমরা আবার কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এই এনার্জিটা যেটা স্টোর হচ্ছে, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে এই যে ডেল্টা ই এলিমেন্ট মানে এনার্জি স্টোর পার ইউনিট টাইম, ডেল্টা টি সময়ের মধ্যে কি পরিমাণ এনার্জি চেঞ্জ হবে সেটা, সেখানে আমরা বলছি ডেল্টা টি। ডেল্টা টি এইখানে ই যেটা আমরা বলছি, ইটাকে আমি এখানে এইভাবে লিখেছি যে এনার্জি কিছুক্ষণ পরে যেটা টি প্লাস ডেল টি সময় তার যে এনার্জি মাইনাস ইনিশিয়ালি যেটা ছিল বা সময় সেই বিয়োগফল। ইকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি, ই হচ্ছে এনার্জি যেহেতু, মানে এম সি ডেল্টা টি। এম হচ্ছে মাস, এই যে এলিমেন্টটা বলছি তার মাস, সি হচ্ছে তার স্পেসিফিক হিট, আর ই হচ্ছে টি হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার মানে কি ডেল্টা টি টাইম এবং ইনিশিয়াল টাইম দুটোর বিয়োগফল, এই পরিমাণ এনার্জি স্টোর হবে, ঠিক আছে? এখন এখানে এমটাকে আমরা লিখতে, যেহেতু মাস এম কে লিখতে পারি রো ইনটু ভি মানে ভলিউম।
রো হচ্ছে ডেনসিটি যেটা আমরা বলেছি এখানে, আর এই ভলিউমকে আমরা লিখছি এরিয়া ইনটু ডেল্টা এক্স। এই যে এরিয়া হচ্ছে এই যে পারপেন্ডিকুলার যে এরিয়াটা তার সাথে ডেল্টা এক্স গুণ করলে এই এলিমেন্টের ভলিউম হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা লিখেছি a ইনটু ডেল্টা এক্স, তার সাথে তো সি রয়ে গেছে। এখানে তো ডান পাশে আমরা যে জিনিসটা ছিল সেটাই আছে। যেহেতু আমরা এই জি একটা শব্দ ইউজ করেছি এখানে টার্ম জি ডট এলিমেন্ট, এই জি ডট এলিমেন্ট আমি ডান পাশে এখানে দেখো লিখেছি জি ডট ছোট হাতের জি যেটা সেটাকে বলা হচ্ছে হিট জেনারেশন পার ইউনিট ভলিউম। আর ভলিউমকে দিয়ে যদি এটা গুণ করি তাহলে জি জাস্ট হিট জেনারেশন। তার মানে আমরা এখানে থেকে লিখতে পারি এই বড় হাতের জি কে লিখতে পারি ছোট হাতের জি ইনটু ভলিউম। এই এখানকার ডান পাশের এই ছোট লেখার মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে বড় হাতের জি যেটা সেটা হিট জেনারেশন যেটা সেটাকে লিখতে পারি ছোট হাতের জি ইনটু ভলিউম। ছোট হাতের জিটা হচ্ছে হিট জেনারেশন পার ইউনিট ভলিউম, ভলিউম কাটা গেলে বড় হাতের জি হয়ে যাবে। সো এই প্রথম ইকুয়েশন এটা 1, আমরা যেটা এলিমেন্টের জন্য বলেছি সেটা হচ্ছে 2, আর হিট জেনারেশনের জন্য যেটা বলেছি সেটা হচ্ছে ইকুয়েশন 3। সো ইকুয়েশন 1, ইকুয়েশন 2, জি এলিমেন্ট রাইট সাইডে তো স্যার হিট জেনারেশন ওখানে ডট দেওয়া হয় না স্যার। হ্যাঁ এটা ডট হবে, এটা মানে হ্যাঁ এটা ডট হবে, হ্যাঁ এটা ডট হবে, প্রত্যেকটাই ডট হবে, ঠিক আছে। এই যে কিউ এগুলো প্রত্যেকটা ডট হবে, এটা সামনে মিস হয়ে গেছে আমার। হ্যাঁ তাহলে এই তিনটা ইকুয়েশন আমরা পেলাম, একটা হচ্ছে এই জি এর জন্য, আর একটা হচ্ছে এলিমেন্টের জন্য, আর টোটাল জেনারেল ইকুয়েশন 1। এই তিনটা ইকুয়েশন আমরা এখানে পেয়েছি। এখন এই ইকুয়েশন 1টাকে এখন আমরা একটু ভেঙে ফেলি ছোট করে। ইকুয়েশন 1টাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে এই যে কিউ মাইনাস কিউ এক্স ডেল এক্স এই পার্টটা ঠিকই আছে। বড় হাতের জি কে আমরা লিখছি ছোট হাতের জি ইনটু এ ভলিউম মানে এ ইনটু ডেল এক্স, আর ই এর জায়গায় আমরা লিখছি যেটা আমরা 2 নম্বর ইকুয়েশনে পেয়েছি যে রো সি এ, এই যে রো সি এ 2 নম্বর ইকুয়েশন থেকে এ ইনটু ডেল এক্স ইনটু এই যে টি মাইনাস টি ছোট হাতের টি প্লাস ডেল্টা টি টাইমের মাইনাস টি টেম্পারেচার পার্টিকুলার ইনিশিয়াল টাইমের ডিভাইড বাই ডেল্টা টি। সো এই জিনিসটা আমরা এই ইকুয়েশনে 1 নম্বর ইকুয়েশনকে ভেঙে লিখি। এরপর আরো একটু সিম্পলিফাই যদি আমরা করতে চাই, আমরা এই পুরো ইকুয়েশনকে যদি a বাই a ইনটু ডেল এক্স দিয়ে ভাগ করি, এরিয়া ইনটু ডেল্টা এক্স মানে এরিয়া হচ্ছে তোমার পারপেন্ডিকুলার এরিয়াটা, ডেল্টা এক্স হচ্ছে থিকনেস এলিমেন্টের, তা দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে এটাকে লেখা যাবে বা 1 বাই a এই যেটা কিউ এক্স ডেল এক্স, হ্যাঁ মাইনাস কিউ এক্স ডিভাইড বাই ডেল্টা এক্স, মাইনাসটা আমরা আগে নিয়ে আসছি, তার মানে এই যে কিউ এক্সটা ডেল এক্সটা সামনে চলে আসছে সাইডটা। আর এখানে আমরা লিখেছি যে এটা ডেল্টা এক্স দিয়ে ভাগ করে ডেল্টা এক্স চলে গেল প্লাস জি, আর এখানে তোমার হচ্ছে এখানে ডান পাশের এই অংশটাতে a প্লাস এটা ভাগ চলে গেছে, শুধু থাকছে রো সি আর টেম্পারেচার। এতটুকু ক্লিয়ার? यस স্যার। আচ্ছা এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এখন আমরা একটু আরেকটু যদি আমরা লিমিট আমরা জানি, আমরা একবারে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা জানি ডেল্টা টি যেটা টাইম যেটা সেই টাইমটা যদি খুব ছোট হয় এবং এট দ্য সেম টাইম ডেল্টা এক্সটাও যদি খুব টেন্ডস টু 0 হয়, দুজনে যদি 0 হয় তাহলে আমরা এই ইকুয়েশনটাকে ডিফারেনশিয়াল ফর্মে লিখি এবং সেখান থেকে লেখা যাবে 1 বাই a ডেল বাই ডেল এক্স, আর এইটা তো এখানে রয়ে গেল, আর এই কিউ থাকে এই যে 1 বাই a ডেল বাই ডেল এক্স লিখলাম, আর এই যে জায়গাটা কিউ যেটা সেটাকে আমরা লিখছি কন্ডাকশনে, যেহেতু এটা ইকুয়েশন লেখা যায় কে এ ডেল টি বাই ডেল এ, কিউ থেকে এটা লেখা যায়। আর এখান থেকে শুধু লেখা থাকবে জি ছোট হাতের জি ডট, আর এখান থেকে যেটা লেখা যায় সেটা হচ্ছে রসিত থাকলোই তার সাথে এই জায়গাটাকে যেহেতু লিমিট আমরা বসাচ্ছি তাহলে এটাকে লেখা যায় ডেল্টা টি বড় হাতের টি মানে টেম্পারেচার ডিভাইড বাই ডেল্টা টি ছোট হাতের টি টাইম, এটা লেখা যায়। এই আমরা 4 নম্বর ইকুয়েশনটা এখান থেকে পেয়ে যাবো। এটা কি কন্ডাকশনের কারণে আসছে? কিসের কারণে? হ্যাঁ এটা কন্ডাকশনের কারণে, এই অংশটুকু এই যে কিউ থেকে আসছে, এই ডেল এক্স এই ডেল্টা এক্স চলে আসছে যেখানে, আর বাকি সব বুঝতে ডেল্টা এক্স। স্যার এই বড় হাতের ডেলটি আর ছোট হাতের ডেলটির মধ্যে ডিফারেন্স কি? কোনটা? এটা জাস্ট ছোট হাতের এই যে এইটা এটা হচ্ছে জাস্ট লিমিটের জন্য আমরা মানে ডিফারেন্স বলছি, আর এটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম। এটা না স্যার, স্যার এই পাশে যে লিখেছেন রো সি ইকুয়াল টু ডেল টি বাই ডেল টি, স্যার 4 নাম্বার ইকুয়েশন। হ্যাঁ টেম্পারেচারটার কথা বলতে স্যার, ডেল টি এর টা জি এটা জি স্যার। হ্যাঁ এই যে এটা তো ডিফারেনশিয়াল ফর্ম, এটা পার্শিয়াল ডিফারেনশিয়াল না, পার্শিয়াল ডিফারেনশিয়ালের কারণে আমরা ডেল্টা লিখেছি, এটা লিমিটেড কারণে এটা তো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে আসছে, কারণ এখানে তোমার ভেরিয়েবল অনেকগুলো, এখানে টেম্পারেচার, এখানে টোটাল ইকুয়েশনের মধ্যে কি কি ভেরিয়েবল এক্স হতে পারে, এখানে আমাদের টি আছে, এখানে আমাদের তোমার আরো এই যে যারা আছে তারাও থাকতে পারে। সো পার্শিয়াল ডিফারেনশিয়াল ফর্মে আমরা ডেল্টা লিখেছি লিমিটের মধ্যে। আর যদি এটা অরিজিনাল মানে কি বলে অরিজিনাল ডিফারেনশিয়াল হতো তাহলে জাস্ট ডি হতো। সো 4 নম্বর ডেল্টা কিভাবে আসলো স্যার? যে আগের লাইন থেকে স্যার পরের লাইনটা একটু বলুন। বুঝিনি বাবা।
স্যার আগের লাইন থেকে স্যার যে ডেল স্যার এই যে কে ডেল টি বাই ডেল এক্স যে আগের লাইনটা থেকে স্যার এটা কিভাবে আসছে একটু আরেকবার বলবেন? স্যার ইকুয়েশন 4টা স্যার কিভাবে আসলো স্যার ওটা জানতে চাচ্ছি স্যার। স্যার কন্ডাকশনের কারণে যেটা আসছে ওই যে ওটা বলছে কিউ যে কন্ডাকশনের কারণে চেঞ্জ হয়েছে ওইটা স্যার, কিউ চেঞ্জ হয়ে যায় স্যার কন্ডাকশনের। স্যার এটা ডিফারেনশিয়াল ফর্ম কেমনে হয়েছে স্যার ওইটা আমি কিছু জানি। স্যার আপনার মাইক মিউট করা স্যার। স্যার আপনার মাইকটা মিউট করা স্যার, শোনা যাচ্ছে না কথা। এটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ে আসছো না, লিমিট পড়ে আসছো না, সেখান থেকে তো এটা জানার কথা। এখানে আমি যেটা বলছি যে 1/a ঠিক আছে, আর এই যে এটাকে লেখা যায় ডেল বাই ডেল এক্স, এই ডেল্টা এক্স কে আমরা ডেল এক্স লিখলাম, আর এই যেটা যে থার্মাল কন্ডাক্টিভিটি যে ইকুয়েশন সেখান থেকে আমরা লিখেছি কে এ ডেল টি বাই ডেল এক্স, আর এখানে তো জি রয়ে গেছে, আর এখানে এটাকে ডেল্টা টি বাই ডেল্টা টি ছোট হাতে লিখেছি। এই হচ্ছে 4 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে আছে, ঠিক আছে? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এখানে দেখো আমরা যদি বলি যে এ কনস্ট্যান্ট যদি হয়, এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা যেহেতু আমাদের ছবির মধ্যে আমরা বলেছি এই কনস্ট্যান্ট, বাট নট নেসেসারি যে সবসময় কনস্ট্যান্ট হবে। যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই ব্র্যাকেটের ভিতরের এ আর বাইরে এ কাটাকাটি চলে যাবে। তাহলে ইকুয়েশন 4 নম্বরটা যেটা সেটাকে লেখা যায় ডেল বাই ডেল এক্স কে ইনটু ডেল টি বাই ডেল এক্স প্লাস জি ইকুয়ালস টু রো সি ডেল টি বাই ডেল টি, ডেল্টা টি বাই ডেল টি ছোট হাতে। এই হচ্ছে 5 নম্বর ইকুয়েশন যদি এ কনস্ট্যান্ট হয়ে যায়। তারপরে এখন আমরা যদি দেখো এখানে দেখো এই ডেল বাই ডেল এক্স এর ভিতরে দুটো অংশ, একটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, আর এখানে আর একটা অংশ ডেল টি বাই ডেল এক্স। দুজনে যদি ভেরিয়েবল হয়, কেউ যদি এক্স এর সাথে ভ্যারি করে, এই অংশটা টেম্পারেচার যে গ্রেডিয়েন্ট এটাও যদি এক্স এর সাথে ভ্যারি করে, তাহলে এটা তোমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা তখন দুটো ভেরিয়েবল, তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে যেভাবে লিখবো জাস্ট যেভাবে আছে সেটাই। আর যদি বলি যে না আমরা এখানে ভেরিয়েবলটা এখানে একটা থার্মাল কন্ডাক্টিভিটি ভেরিয়েবল না কনস্ট্যান্ট, তাহলে আমরা সেক্ষেত্রে ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করতে পারি যে কন্ডাক্টিভিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই কনস্ট্যান্টের জন্য কেটাকে সামনে নিয়ে আসা, হ্যাঁ কনস্ট্যান্টকে সামনে নিয়ে আসা। সামনে নিয়ে আসলে কি হবে, যেখানে লিখছি কনস্ট্যান্ট কন্ডাক্টিভিটি, তাহলে কে কে বাইরে নিয়ে আসলাম কনস্ট্যান্ট হওয়ার কারণে, এবং সে কে কে আমরা উভয় পক্ষকে দিয়ে ভাগ করলাম। ভাগ করলে এখানে এটাকে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল ডেল স্কয়ার বাই ডেল স্কয়ার টি বাই ডেল এক্স স্কয়ার, তার সাথে কে দিয়ে যেহেতু ভাগ করছি এটা জি ডট ডিভাইড বাই কে, আর এখানে যেটা আসছে রো সি ডিভাইড বাই কে, রো সি ডিভাইড বাই কে ইনটু ডেল্টা টি বাই ডেল্টা টি। সো আলটিমেটলি এই ইকুয়েশনটাকে এই ফর্মে লেখা যায় ডেল স্কয়ার টি বাই ডেল স্কয়ার সেকেন্ড অর্ডার ইকুয়েশন প্লাস জি প্রাইম বা জি ডট ডিভাইড বাই কে, এটা প্লাস ইকুয়ালস টু এটাকে লেখা যায় 1 বাই আলফা, কারণ আমরা আলফা থার্মাল ডিফিউজিভিটি আমরা পড়ে আসছি, আমরা প্রথম দিনের ক্লাসে আমি পড়িয়েছি থার্মাল ডিফিউজিভিটি বলতে কি বোঝায়। সো how fast it can propagate the heat. So এখানে alpha equals to k divided by rho c, সেটা আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে 1 by alpha del t by delta t। এই হচ্ছে আমার মেইন ইকুয়েশন, এই হচ্ছে আমার মেইন ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে এখন আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে যাব, বিভিন্ন কন্ডিশন, বিভিন্ন বাউন্ডারি কন্ডিশন, ঠিক আছে? এটা কি ফিনের নাকি? না এটা ফিনের না, এখনো ফিনে আমরা আসিনি বাবা, এটা জেনারেল ইকুয়েশন। ওয়ালের মধ্য দিয়ে কিভাবে হিট যায়, একটা ওয়ালের মধ্য দিয়ে কিভাবে হিট যাবে, ঠিক আছে? সো আমরা যদি এই ইকুয়েশনটা এখন একটু খেয়াল করি, এই হচ্ছে আমাদের ইকুয়েশন আমরা যেটা লিখলাম একটু আগে, ডেল স্কয়ার টি বাই ডেল এক্স স্কয়ার প্লাস জি ডট বাই কে ইকুয়ালস টু 1 বাই আলফা ইনটু ডেল্টা টি বাই ডেল্টা টি। এই বড় হাতের টি হচ্ছে টেম্পারেচার, ছোট হাতের টি হচ্ছে টাইম, এটা কনফিউশন। বড় হাতের টি হচ্ছে টেম্পারেচার, ছোট হাতের টি হচ্ছে টাইম। সো এখন আমরা খুব ভালো মতো খেয়াল করো, তিনটা কেস বলেছি, তিনটা কেস সম্পর্কে তোমাদের ধারণা আছে অবশ্য। একটা হচ্ছে ফার্স্ট কেস আমরা বলেছি স্টেডি স্টেট। স্টেডি স্টেট কি তোমার 3-1 এর পরে আসে ফ্লুইড মেকানিক্স। স্টেডি স্টেট বলতে কি বোঝায়? স্টেডি স্টেট সময়ের সাথে সাথে চেঞ্জ হবে না স্যার। হ্যাঁ ভেরি গুড। টাইমের সাথে চেঞ্জ। হ্যাঁ ফিজিক্যালি মনে করার চেষ্টা করবে যে সময়ের সাথে সাথে কোনো প্রপার্টিজ কোনো চেঞ্জ হবে না, সারা জীবনের জন্য এটা মনে রাখবে স্টেডি স্টেট, যে তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এখন যা আছে, যদি মনে করো একটা ফ্লুইড তোমার বাসার যে পানির লাইন, এখানে পানি ফ্লো করছে, আমরা ধরে নিচ্ছি যে এটা স্টেডি স্টেট। কিভাবে স্টেডি স্টেট? যে এখন যে পরিমাণ, যে টাইমে যে পরিমাণ তার ডেন্সিটি, 10 মিনিট পরেও কিন্তু ওই একই ডেন্সিটি থাকে। এখন যে টেম্পারেচার 10 মিনিট পরেও সেই টেম্পারেচার থাকে। এখন যে ভিসকোসিটি 10 মিনিট পরেও সেই ভিসকোসিটি। সো এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট যে কোনো প্রপার্টি। স্টেডি স্টেট বলতে যে কোনো প্রপার্টিজ কনস্ট্যান্ট হয়ে যাবে।
তার কোনো প্রপার্টি সময়ের সাথে চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে এটাকে যদি এই লাইনটাকে আমরা যদি বলি স্টেডি স্টেট, তার মানে ডেল বাই ডেল টি এই অংশটা জিরো, টাইম ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু মানে সময়ের সাথে কোনো পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট হওয়াতে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায়, এক্ষেত্রে এটা জিরো। এখানে কোন পার্টটা জিরো হবে এই ইকুয়েশনের মধ্যে? আমার কার্সর যেখানে দেখা যাচ্ছে এখানে কোন পার্টটা জিরো হবে? এই পার্টটা জিরো, তাই তো? এই পার্টটা জিরো, তার মানে বাকি থাকে কি তাহলে? স্টেডি স্টেট হলে ডেল স্কয়ার টি বাই ডেল এক্স স্কয়ার প্লাস এই যে জি ডট ডিভাইড বাই কে, এটা ইকুয়াল টু 0। এই হচ্ছে একটা কেস। সেকেন্ড কেসে আমরা যদি বলি যে আমরা ধরলাম যে ট্রানজিয়েন্ট এন্ড নো হিট তোমার কন্ডাকশন, সরি নো হিট জেনারেশন, ট্রানজিয়েন্ট কিন্তু নো হিট জেনারেশন, ঠিক আছে? তার মানে এখানে আমি একটু ভুল লিখেছি, এখানে আমার এটা ডেল্টা টি হবে, ঠিক আছে? এটা চৌথার্থ টি হবে ডেল স্কয়ার টি বাই ডেল এক্স স্কয়ার 1 বাই আলফা, তাহলে যেহেতু হিট জেনারেশন জিরো হয়ে যাবে। যদি আমরা বলি থার্ড কেস যে স্টেডি স্টেট এবং নো হিট জেনারেশন, তাহলে কি হবে? স্টেডি স্টেট নো হিট জেনারেশন, তাহলে কি হবে? স্টেডি স্টেট হলে কোনটা জিরো? এই পার্ট জিরো, তাই তো? হ্যালো, স্টেডি স্টেট হলে কি হবে? এই পার্ট জিরো না? এটা ডেল টি বাই ডেল টি, শোনা যাচ্ছে? একদম লেফটের পার্টটা জিরো। হ্যাঁ, স্টেডি স্টেট হলে এই পার্টটা জিরো হয়ে যাবে, আচ্ছা যেখানে আছে। আর যদি হিট জেনারেশন না থাকে তাহলে এই পার্টটা জিটা জিরো হয়ে যাবে। এবং স্যার লেফটে যেটা আছে এটা জিরো হবে। সেটাই, তাহলে এই যে আমরা সেটাই লিখেছি, যদি স্টেডি স্টেট হয়, যদি স্টেডি স্টেট হয় এবং নো হিট জেনারেশন হয়, তাহলে এই যে ডেল বাই ডেল টি এটা জিরো হয়ে যাবে, জি এর মান জিরো হয়ে যাবে, মানে ডেল স্কয়ার টি বাই ডেল এক্স স্কয়ার, মানে সেকেন্ড অর্ডার যে ইকুয়েশনটা সেটা ইকুয়াল টু জিরো। মানে দুটো পার্ট জিরো, তার মানে এটা সমান হবে জিরো, ঠিক আছে? এই হচ্ছে তিনটা কেস, তিনটা কেস আমরা পেলাম। এটা হচ্ছে আমাদের এই যে মেইন যে ইকুয়েশনটা দেখলাম তার জন্য। আচ্ছা, এখন আমরা এটাকে ট্রানজিয়েন্টটা স্যার কি বলছেন? অর্থটা মানে ট্রানজিয়েন্টটা কি বুঝাইছে? ট্রানজিয়েন্ট মানে কি? এটা স্টেডি স্টেট না। ট্রানজিয়েন্ট মানে কি? স্টেডি স্টেট না, তাই তো? সময়ের সাথে সাথে ট্রানজিয়েন্টটা কি বুঝাচ্ছে স্যার? এমনি ট্রানজিয়েন্ট মানে ট্রানজিয়েন্ট বলতে কি? সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। যেমন মনে করো সাপোজ পালসেটিং ফ্লো, পালসেটিং বুঝো? তোমার মনে করো হার্ট বিট করতেছে, হার্ট বিট করলে এখানে পাম্প হচ্ছে, এখান থেকে কিছুক্ষণ পর পর রক্ত পাম্প হচ্ছে, তার মানে কি টাইম ডিপেন্ডেন্ট, তাই তো? তুমি মনে করো যে কোনো ফ্লো আছে, তুমি মনে করো একটা সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হচ্ছে, টেম্পারেচার পরিবর্তন হচ্ছে। তুমি মনে করো যে দেখতে যাচ্ছ যে কোনো একটা ফ্লো, যে তার এখন মনে করো তুমি একটা জিনিস গরম করা শুরু করছো, হিট করা শুরু করছো মাইক্রোওয়েভে, তাহলে এখন যখন ছিল তার টেম্পারেচার স্যার আবার সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা, এখন ক্লিয়ার হচ্ছে? এখন ক্লিয়ার হচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? আপনি যখন স্যার কথা আমি জানি না স্যার, ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে মোস্ট প্রবাবলি। আমার কথা কি তোমরা আমি এটা খেয়াল করে একটু জাস্ট আমি আস্তে আস্তে রিপিট করছি কথাগুলো, যেটা হচ্ছে যে আমরা যখন মনে করো ট্রানজিয়েন্ট বলি, ট্রানজিয়েন্টের বাইরে এমন না যে শুধু আপনার স্যার, সবার প্রবলেম। আজকে হয়তো কোনো কারণে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আমি তো কথা ট্রানজিয়েন্টে তাহলে একটু বলি। বানান না স্যার, আমরা কারো কথাই ক্লিয়ার শুনতে চাই। আচ্ছা, যেটা হচ্ছে মনে করো তুমি মনে করো একটা জিনিস গরম করছো, তাহলে যেখানে টেম্পারেচার মনে করো সাপোজ 20 ডিগ্রি বা 25 ডিগ্রি ছিল, এটা গরম করা শুরু, এখন মুহূর্তের মধ্যে তো এটা মনে করো টেম্পারেচার বাড়বে না। স্যার সরি স্যার, কিছুই বুঝতে পারতাছি না স্যার। আমি আরেকবার ট্রাই করি। ট্রানজিয়েন্টটা কি স্টেডি স্টেটের অপোজিট? হ্যাঁ, আমি কথা কি শোনা যাচ্ছে? হ্যালো
স্যার মানে এইভাবে শোনা যায় স্যার, এখন কিন্তু এবার আপনি clear। কথা বলা শুরু করলে তখন আটকে যায় মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, তাহলে একটু ধৈর্য ধরে স্যার শোনো। ব্যাপারটা হয়ে গেছে স্যার, মনে হচ্ছে স্যার আপনি কথা বলে যাচ্ছেন না, আপনি হ্যাঁ কথা বলে যাচ্ছেন না, but আপনার কথাটা স্যার আমাদের কাছে দেরিতে আসতেছে স্যার। মানে আপনারা যখন আপনাকে কোনো কোশ্চেন করতেছে বা কোনো সমস্যার কথা বলতেছি স্যার, আপনি স্যার কথা ততক্ষণ রানিং থাকে, আপনি ধরেন 1 মিনিট পরে হয়তো বা আমাদের কোশ্চেনটা শুনতে পারেন, এরকম একটা ডিলে হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা ব্যাপারটা এরকম হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি একটু এটা বলি। অথবা ভিডিওর সার্ভারে কথাও ভেঙে ভেঙে আসছে। আচ্ছা ঠিক আছে, আর একটু শোনো। তাহলে আমি আজকে বেশি তাহলে লেকচারটা কন্টিনিউ করবো না, কারণ যেহেতু ডিস্টার্ব হচ্ছে। জাস্ট এই ট্রানজিয়েন্টটা বলে শেষ করে দিই আজকে। হ্যাঁ, ট্রানজিয়েন্ট যেটা হচ্ছে যে মনে করো তুমি এখন একটা পানি বা কফি বা কিছু একটা মনে করো কোনো একটা জিনিস গরম করতে যাচ্ছ, তোমার টেম্পারেচারটা মনে করো এখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এটা টেম্পারেচারটা বাড়বে, হয়তো বাড়তে বাড়তে এটা 70 হবে। এটা মুহূর্তের মধ্যে তো হবে না, এটা মুহূর্তের মধ্যে হবে না। তার মানে কি, সেটা সময় লাগবে। প্রথম 10 সেকেন্ডে টেম্পারেচার বাড়বে, তারপর আরো কিছুক্ষণ পর আরেকটু বাড়বে, গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এক পর্যায়ে এসে কি হবে, টেম্পারেচারটা 70 হয়ে যাবে, 70 হবে। ঠিক আছে, এই যে 25 থেকে বাড়তে বাড়তে যে 70 হলো, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট। এটা হচ্ছে ট্রানজিয়েন্ট। তারপরে এরপরে দেখা যাবে যে আর টেম্পারেচার বাড়তেছে না, এরপরে আর টেম্পারেচারটা বাড়বে না। তখন হবে কি, তখন হবে কি, হ্যাঁ আমি যদি মনে করো আমার কার্সারটা যদি একটু খেয়াল করো, মনে করো আমার যদি একটা এরকম একটা কার্সারটা আমি যদি এক্স অক্ষ যদি চিন্তা করি, এরকম একটা জিনিস বাড়তেছে, এরকম বাড়বে, গ্র্যাজুয়ালি বাড়বে, বাড়তে 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 এক পর্যায়ে সে আর বাড়বে না, পরে স্ট্রেট লাইন হয়ে যাবে। এই যতক্ষণ পর্যন্ত সে বাড়তেছিল এটাকে আমরা বলছি ট্রানজিয়েন্ট। আর যখন আর বাড়বে না, স্ট্রেট হয়ে যাবে, মানে কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন আমরা এটাকে বলি স্টেডি স্টেট। তো তুমি যখন কোনো এক্সপেরিমেন্ট করবে, হ্যাঁ কোনো যখন এক্সপেরিমেন্ট করবে, তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা এনশিওর করতে হয় সেটা হচ্ছে স্টেডি স্টেটে আসতে হবে। মনে করো আমরা যখন ফিনের কাজ করি, হ্যাঁ বা কোনো থার্মাল কোনো ইস্যুর কাজ করি, ফ্লুইড ফ্লো যখন আমরা চিন্তা করি, তখন আমরা দেখি যে আগে সেটা স্টেডি স্টেটে আসছে কিনা। স্টেডি স্টেটে না আসা পর্যন্ত আমরা কোনো রিডিং নেই না, ঠিক আছে। আর যদি আমরা ট্রানজিয়েন্টের জন্য ক্যালকুলেশন করি, সেটা আলাদা। নর্মালি আমরা যদি স্টেডি স্টেটের কোনো ইকুয়েশন ক্যালকুলেশন করতে চাই, আমাকে এনশিওর করতে হবে যেটা স্টেডি স্টেটে আসছে, ঠিক আছে, স্টেডি স্টেটে আসছে। তারপরে আমরা সেকেন্ড কেসে হিট জেনারেশনের সাথে ট্রানজিয়েন্টের কোনো রিলেশন আছে? না না, আমরা এখানে 3 সেকেন্ড কেসে আমরা এখানে যেটা বলেছি, আমরা ট্রানজিয়েন্ট ধরলাম। এখানে তো 3টা হতে পারে, কয়েকটা কেস হতে পারে, সবগুলো কেসই তোমাকে দেখানো হচ্ছে। যেখানে আমরা জিটা 0 হতে পারে, এটা একটা দেখিয়েছি। এটা স্টেডি স্টেট না হয় ট্রানজিয়েন্ট হতে পারে, সেটা হতে পারে। আবার স্টেডি স্টেট হতে পারে, হিট জেনারেশনও থাকতে পারে। সব ধরনের পসিবল কন্ডিশনগুলো আমরা এখানে দেখিয়েছি, যে বিভিন্ন রকমের কেস তোমার প্র্যাকটিক্যালি অ্যারাইজ হতে পারে, ঠিক আছে। প্র্যাকটিক্যালি আমরা হয়তো পেয়ে যাবো হয়তো কোনো কোনো ক্ষেত্রে। যেমন তোমার মনে করো যে আমরা যদি এই যে ইয়েটা বলছি, যেমন আমরা ওই যে ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে বলছি, ওখানে যেখানে হিটটা কিন্তু অলরেডি জেনারেট হচ্ছে, ওখান থেকে হিটটা জেনারেট হচ্ছে, তো আমার এখানে হিট জেনারেশন রয়ে গেছে। আবার আমি যদি বলবো না আমার একটা ট্রানজিয়েন্ট প্রবলেম, তাহলে সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। আমি এখানে কনসিডারেশন আনতে পারি যেটা স্টেডি স্টেট, সেটা হতে পারে। তো বিভিন্ন ধরনের কম্বিনেশনের জন্য আমরা বিভিন্ন ধরনের ইকুয়েশন দেখিয়ে রাখলাম, যাতে পরবর্তীতে আমরা যেন এগুলো কাজে লাগাতে পারি। যখন যেটা হবে তখন সেটা আমরা ইউজ করবো, ঠিক আছে। ট্রানজিয়েন্ট তো স্যার হিট ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে। হ্যাঁ ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই ডিক্রিজ হতে পারে, ইনক্রিজ হতে পারে। হ্যাঁ ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে। ওকে, আচ্ছা আমরা এখানে জাস্ট এই এতটুকু আমি বলে শেষ করে দেবো আজকে। পরেরটুকু একই জিনিস। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। হ্যাঁ, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমরা একটু সিমিলারিটি যদি দেখি, যে এটা লং সিলিন্ড্রিক্যাল শেপ হয়। যে আগেরটা যেটা দেখেছিলাম যে তোমার একটা প্লেটের ক্ষেত্রে বা ওয়ালের ক্ষেত্রে চিন্তা করছি, যদি সিলিন্ডার টাইপের হয়, হ্যাঁ সিলিন্ডার টাইপের যদি হয়, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়। সেটা তোমরা জানো, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের মধ্যে এখানে সবকিছু ঠিক আছে আগের মতোই, যে রো সি ডেল টি বাই ডেল্টা টি এটা ঠিক আছে, জি ডট এটাও ঠিক আছে। 4 নম্বর ইকুয়েশনে আমরা যেটা বসেছি, শুধু এই জায়গাটার মধ্যে একটু চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে কার্টেসিয়ান থেকে সিলিন্ড্রিক্যাল আসার জন্য। এখানে আর যেহেতু রেডিয়াস আছে, এখানে রেডিয়াসটা ঢুকে গেছে, 1/r আছে, এই অংশটুকু শুধু চেঞ্জ, বাকি সব জিনিস একই। এটা হচ্ছে সাস কোঅর্ডিনেট মানে কার্টেসিয়ান আর সিলিন্ড্রিক্যালের জন্য পার্থক্য। এখন এখানে আগের মতো যদি আমরা ধরি যে ভেরিয়েবল কন্ডাক্টিভিটি ভেরিয়েবল, তাহলে কে ভিতরে থাকবে, আর আমরা যদি এটা কন্ডাক্টিভিটিটা তোমার কনস্ট্যান্ট, তাহলে আমরা কনস্ট্যান্টটাকে এখানে বাইরে নিয়ে আসবো। বাইরে নিয়ে আসলে যদি ভাগ করে দেই, তাহলে ভাগ করে দিলে জি বাই কে হবে, আর এখানে ভাগ করলে কে রো সি বাই কে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1/α আগেরটার মতো। এখানেও 3টা কেস হতে পারে, এখানেও 3টা কেস হতে পারে। সেটা কি, ওই যে স্টেডি স্টেট বললে
এটা 0 হয়ে গেল, তাহলে এই বাকি অংশ থাকলো। যদি বলি ট্রানজিয়েন্ট এবং নো হিট জেনারেশন, তাহলে ট্রানজিয়েন্টও থাকতেছে, হ্যাঁ, কিন্তু নো হিট, এই অংশটা নাই, নো হিট জেনারেশন। তার মানে শুধু এই বাম পাশের অংশটুকু, এই যে থার্মাল কন্ডাক্টিভিটি আর ইকুয়ালস টু আমার এই যে ট্রানজিয়েন্টের পার্টটুকু। আবার যদি বলি যে না, ট্রানজিয়েন্টও সরি স্টেডি স্টেট এবং এট দ্য সেম টাইম নো হিট জেনারেশন, তার মানে এটাও 0, কার্সর যেখানে দেখা যাচ্ছে এটাও 0, ট্রানজিয়েন্ট স্টেডি স্টেটের জন্য একেবারে নো হিট জেনারেশন এটাও 0, তাহলে শুধুমাত্র এই অংশটুকু থাকছে। ঠিক আছে, এই হচ্ছে তিনটা আমরা দেখলাম এখানে কেস, একটা সিলিন্ড্রিক্যালের জন্য আর একটা হচ্ছে নরমাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য। আমরা নেক্সট ক্লাসে 8 পর থেকে যাব ওয়ালের হিট সোর্স, এবং এখান থেকে আমাদের ফিন শুরু, কেস 1 থেকে আমাদের ফিন শুরু। ঠিক আছে, আমরা কয়েকটা কেস দেখবো, কেসের উপরে বেসিস করে আমরা ফিনকে ডিফাইন করবো, তারপর তার ফিনের বিভিন্ন অ্যানালাইসিস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে সবাই? স্লাইড একটু রাখা যাবে স্যার, সিলিন্ড্রিক্যালের এটা সিলিন্ড্রিক্যালের এসটি, হ্যাঁ আচ্ছা সিমিলার একটু উপরে উঠালে ভালো হবে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার একটু নিচে যাবে স্যার, হ্যাঁ, অবশ্যই। কেস 3টা স্যার, কেস 3 একটু দেখান তো। কেস 3, হ্যাঁ কেস 3টা যে এখানে কি, তার মানে কেস 3টা হচ্ছে তোমার স্টেডি স্টেট এবং নো হিট জেনারেশন, স্টেডি স্টেট এবং নো হিট জেনারেশন। ঠিক আছে জি স্যার, বুঝছি। জি স্যার, এই যে স্টেডি স্টেট হতে এই যে ডেল্টা টি বাই ডেল টি এটা 0 হয়ে গেছে স্টেডি স্টেটের জন্য, আর নো হিট জেনারেশন তার মানে জি ডট যেটা আছে সেটা 0 হয়ে গেছে, তার মানে বাকি এই দুইটা পার্ট 0, তার মানে শুধু থাকতেছে এই অংশটা। ঠিক আছে, জি স্যার, ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আশা করি চেষ্টা করবো আর একটু ইয়ে করার জন্য। নেটওয়ার্কের সমস্যা হলে তো কিছু সবাই আমরা একটু সমস্যায় থাকি, চেষ্টা করবো আর কি। হ্যাঁ লেকচার ভিডিওগুলো একটু প্রোভাইড করা যায় না? হ্যাঁ, এটা আমি এই যে এই উইকেন্ডে ইনশাআল্লাহ তোমাদের যতটুকু হয়েছে আমি চেষ্টা করবো পাঠিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, যেটুকু এর আগের ক্লাস পর্যন্ত হয়েছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর এই ফিন শেষ হলে তোমাদেরকে এমএসকান স্যার সহ আমরা একটা লেকচারে বলবো। ঠিক আছে, সেটা সন্ধ্যার পরে। আমি আগে সিআর সাথে কথা বলেছিলাম একদিন, এটা মানে আফটার মাগরিবের পরে, স্যার ওই সময় ফ্রি থাকেন মোটামুটি, তো স্যারকে নিয়ে আমরা বলবো। তোমাদের যদি কোয়েশ্চেন থাকে এই কন্ডাকশনের উপরে রিলেটেড, তোমরা স্যারকেও করতে পারো। ঠিক আছে স্যার, হ্যাঁ তোমাকে আরো হয়তো অনেক কনসেপচুয়ালি অনেক কিছু হয়তো ক্লিয়ার করবেন, কারণ স্যারের ক্লাস পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। তো এই ক্ষেত্রে তোমরা একটু চেষ্টা করবে, তোমাদের কিছু কোয়ারি যদি থাকে সেক্ষেত্রে তোমরা হয়তো স্যারের সাথে ক্লিয়ার করতে পারো।